আচ্ছা, আমাদের তাহলে মেন জিনিসগুলো কি ছিল আবার ভালো করে সবাই মনোযোগ দিয়ে বুঝো। আমরা কি করছিলাম, এমপ্লয়িটাই দেখাবো। আমি কিন্তু এটা দেখাবো না, এটা তোমাদের থেকে আমার আদায় করে নিতে হবে, না এটা তোমাদেরও শেখা হবে না। স্যার ভিডি স্কেলটা ইউজ করছি, তো ওইটা কি আমরা যদি ব্রাউজারে বের করতে চাই ওটা কিভাবে স্যার? ব্রাউজারের জন্য ওই যে আছে পিএইচপির একটা কি যেন আছে না, লিংকটা কি হবে? হ্যাঁ লিংকটা কি হবে ব্রাউজারে এটা শো করলে? কি ব্রাউজারে শুরু এটা যদি আমরা ব্রাউজারে যেমন যে পিএইচপি তে পিএইচপি মাই অ্যাডমিন দিয়া, হ্যাঁ এটাতে কিভাবে ব্রাউজারে শো করবে? এই দিয়ে তো ব্রাউজারে শো করা যায় না। শো করা যায় না? পিএইচপি অ্যাডমিন কি করে, ও ডাটাবেজের সাথে কানেক্ট করে পুরো ডাটাবেজে যেগুলো নিয়ে আসে, ওদের এটা একটা সফটওয়্যার বানানো। এইডি একটা সফটওয়্যার, এটা ডেস্কটপ ভার্সন, আর পিএইচপিটা ওয়েব ভার্সন। তুমি একটা বানাও ব্রাউজারে নিয়ে এসে দেন। আমি একটা বানাইছিলাম তো এরকম, আমারটা অন্য সেন্সে বানাইছি, বেশি কিছু আনি না, জাস্ট টেবিলের লিস্টগুলো নিয়ে আসছিলাম, টেবিলের কলাম টলাম রোটো সব অন্য কাজ। আচ্ছা দেখো, তাহলে আমাদের কি ছিল, আমাদের যেটা আমরা করছিলাম এসএসবি না, এমপ্লয়ি একটা ডাটাবেস টেবিল আছে, এখান থেকে আমরা একটা এন্ট্রি ফর্ম বানাইছি এবং ওখান থেকে ডাটা সেভ করছি, আবার রিট্রিভ করছি। তো আমাদের আবার সফটওয়্যারটা দেখি। আমরা কি করছি, এমপ্লয়ি ইনফরমেশন এন্ট্রি করছি। এমপ্লয়ি ইনফরমেশনের নেম অ্যাড্রেস, তার মানে হচ্ছে আমাদের ডাটাবেজের যে কলাম ছিল এইটা সরঞ্জানা। আচ্ছা, এমপ্লয়ি নেম অ্যাড্রেস আইডি, আইডি যেহেতু অটো ইনক্রিমেন্ট, আমরা আইডি এন্ট্রি করবো না, আমরা কি করবো, নেম আর অ্যাড্রেসটা শুধুমাত্র এন্ট্রি করবো। এবং সেম নেমে আমরা কি করছি, আমরা একটা মডেল বানাই, একটা ডাটাবেস অবজেক্ট বানাইছি প্রথমে, একটা অবজেক্ট মডেল, ঠিক আছে। মানে সেম টেবিলটাকেই আমরা একটা অবজেক্ট বানাই ফেলছি এখানে। সো অবজেক্টটা তো আর ডিসক্রাইব করার কিছু আছে এখানে, এটাতে কারোর বোঝার কোনো অসুবিধা আছে? সো একটা অবজেক্ট বানাইছি। এখন আমরা যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেডে সব কিছু কাজ করবো, অবজেক্ট নিয়েই আমরা কাজ করব। যখন সেভ করব অবজেক্টটাকে সেভ করব, যখন রিট্রাইভ করব অবজেক্টটাকে রিট্রাইভ করব, সব কিছু অবজেক্ট। এখানে অবজেক্ট ছাড়া সিঙ্গেল কোনো কিছু নাই। পিএইচপিতে যেমন আমরা এসকিউএল করে নিজস্ব কলাম টলাম নিয়ে আসতাম, ওইরকম কোনো কিছু না। আমাদের এখানে একটা টেকনিক, আমরা যদি কোনো কাস্টম এসকিউএল রান করতে চাই, যে আমার 5টা টেবিল থেকে কোয়েরি করে আমার একটা রেজাল্ট সেট আসবে, ওইটা হাইবারনেটের কোয়েরি করা অনেক কঠিন, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা আমরা ভিউ বানিয়ে ফেলি, একটা ডাটাবেজে ভিউ বানিয়ে ফেলি। ভিউ কি জিনিস জানো তো সবাই, যে আমরা জাস্ট এসকিউএলটাকে যখন সেভ করে রাখি ওটাই ভিউ, একটা নাম দিয়ে সেই ভিউটার মতো করে আমরা আবার একটা এন্টিটি অবজেক্ট বানিয়ে ফেলি, বুঝে গেছে। এবং সেই এন্টিটি অবজেক্টটা ডেটাবেজের টেবিলের মতোই এজ এ কাজ করবে, বাট ওইটা দিয়ে কখনো ডাটা সেভ হবে না, কারণ ভিউতে কি ডাটা সেভ করা যায়, ও তো একটা রেজাল্ট আছে সেরকম। হ্যাঁ, ওইরকম আমরা একটা ক্লাস বানিয়ে ফেললে ওই ক্লাসটাকে আমরা জাস্ট রিট্রিভের জন্য ইউজ করি, ওটা দিয়ে কখনো ইনসার্ট ডিলিট আপডেট হয় না, ঠিক আছে। তো সেরকমভাবে করা যায়। আবার দেখা যাচ্ছে আমরা কাস্টম এসকিউএল লিখে ওই এসকিউএলটার রান টাইমে আমরা একটা অবজেক্ট তৈরি করে ফেলতে পারি, বুঝে গেছে। রান টাইমে সে একটা অবজেক্ট তৈরি হবে, সেই অবজেক্ট ধরে সে কাজ করবে, সেটাও করা যায়। তো অনেকগুলো ওয়ে আছে কীভাবে আমরা অবজেক্ট নিয়ে কাজ করবো, বাট সবই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে যাওয়া লাগবে। তো এখন আমরা এমপ্লয়ি বানানোর পরে আমরা কি করছি, এমপ্লয়ি অবজেক্ট বানানোর পরে এখন এটাকে আমরা
রিকোয়েস্ট এটার জন্য আমরা একটা ফর্ম বানাইছি, ঠিক না? একটা ফর্ম বানাইছি না? এখন অবজেক্ট বানাইলাম, এই অবজেক্টটা এখন কি করব? একটা ফর্ম না বানালে তো এন্ট্রি দিতে পারবে না। একটা ফর্ম বানাইছি, কি জিনিস? এমপ্লয়ি ফর্ম। এমপ্লয়ি ফর্মের মধ্যে আমার যে অ্যাট্রিবিউটগুলো আছে, সেই অ্যাট্রিবিউটগুলো কি কি আছে? অ্যাজ লাইক আমার এটার মতো, টেবিলের মতো করে। আমার টেবিল, এন্টিটি, অবজেক্ট এবং এই ফর্ম তিনটার সব প্রপার্টিগুলো কিন্তু সেম। আমার ডাটাবেজের মধ্যে যেই নামে কলামগুলো আছে, আমার এন্টিটি অবজেক্টের অ্যাট্রিবিউটগুলো সেই নামে আছে, এবং আমার যে ইনপুট স্ক্রিন বানাইছি সেই ইনপুট স্ক্রিনের যে অ্যাট্রিবিউটগুলো আছে, ইনপুট অ্যাট্রিবিউটগুলো আছে, তো এগুলো সেম নামেই আছে। তাহলে আমার সুবিধা কি? আমি যখন এখান থেকে ডাটাটা সেভ করব, সেভ করলে আমি রিকোয়েস্টটাকে পাঠাচ্ছি কোথায়? কন্ট্রোলারে। তো কন্ট্রোলারে আমি কী করছি? একটা অবজেক্ট বানিয়ে পাঠাচ্ছি, কি জ্যাসন অবজেক্ট বানিয়ে পাঠাচ্ছি। কন্ট্রোলার কী করতেছে? সে জ্যাসন অবজেক্টটাকেই সে আমার এন্টিটি অবজেক্টে কনভার্ট করে দিতেছে। এন্টিটি অবজেক্টে কনভার্ট করে দেওয়ার মানে কি হলো? আমি একটা কমপ্লিট অবজেক্ট পেয়ে গেলাম। দেন আমি অবজেক্টটাকে ডাটাবেজে সেভ করে দিচ্ছি, কী দিয়ে? হাইবারনেট দিয়ে। আবার যখন আমি ওই অবজেক্টটাকে ডাটাবেস থেকে রিট্রাইভ করতেছি, সেটাকে এনে আবার আমি এই যে বাম পাশে গ্রিড আকারে শো করে দিতেছি। বুঝা গেছে? এখন আমাদের এখান থেকে আমরা কিভাবে কন্ট্রোলারে পাঠাচ্ছি? কন্ট্রোলারে পাঠাচ্ছি হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট এবং অ্যাজাক্সের কম্বিনেশনে যে jQuery প্লাগইন আছে, সেই jQuery ইউজ করছি। সেই jQuery এর ভিতরে আমরা কি করছি? প্রথমে একটা ভ্যালিডেশন চেক করছি। বুঝা গেছে? যে আমার একটা নেম যাতে কেউ নাল রেখে এন্ট্রি না দিতে পারে। কারণ আমরা যদি সব ডট ডট মানে ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে একটা হাবিজাবি কিছু একটা দিল, হাবিজাবি জিনিস তো আমরা এখানে কিন্তু আচ্ছা আরেকটা জিনিস, এখানে কিন্তু যে কোনো গার্বেজ ক্যারেক্টার দিয়ে নাম এন্ট্রি করতে পারে। আমরা যদি এরকম দিই যে ডিকশনারি ম্যাচিং, যে উইদাউট ডিকশনারি ম্যাচিং ওয়ার্ড ছাড়া কেউ নিবে না, সেটা আমরা দিতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে XYZ একটা কেউ এন্ট্রি দিয়ে দিল, আমরা যদি XYZ একসাথে কম্বিনেশন আনবো না বা এরকম গার্বেজ দিতে হয়, এগুলো চেকিং করা যায়, কিন্তু দরকার নেই। সো আমরা এখানে শুধু ভ্যালিড করতেছি যাতে কেউ কোনো কিছু নাল এন্ট্রি করতে না পারে। বিশেষ করে এই জিনিসগুলো করা হচ্ছে যারা ডেটাবেজের মধ্যে এসকিউএল ইনজেকশনের নাম শুনছিল। এসকিউএল ইনজেকশন মানে হচ্ছে ওরা এসকিউএল কোনোভাবে ডাটাবেসটাকে হ্যাক করে করে টেবিলের মধ্যে শুধু গার্বেজ ডাটা এন্ট্রি করতে থাকে। এরকম নাল ব্ল্যাঙ্ক বিভিন্নভাবে ডাটা এন্ট্রি করে পুরো ডাটাবেসকে ক্যাশ করে দেয়। তো যাতে এগুলা করতে না পারে এই জন্য আর কি ফ্রন্ট এন্ডও এরকম ভ্যালিডেশন চেক করার অপশন আছে, ডেটাবেসেও এরকম ভ্যালিডেশন চেক করার অপশন আছে। বুঝেছে? তো আমরা এখন ফ্রন্ট এন্ড ভ্যালিডেশন দিলাম যাতে কেউ একটা নাল ভ্যালু এন্ট্রি না করতে পারে। আমরা অনেকভাবে অনেক বিজনেস কেস রিকোয়ারমেন্ট অনুসারে ভ্যালিডেশন চেক করবো, সেটা হচ্ছে যখন কাজ করবো তখন ওইগুলো আমরা শিখে যাবো। সো ভ্যালিডেশন আমরা একটা ফাংশনের মধ্যে ভ্যালিডেশন চেক করলাম, করার পরে আমরা অন সাবমিট, ঠিক আছে, এটা হচ্ছে একটা বাটনের সিলেক্টর। আমরা ওই বাটনটাকে সিলেক্ট করে একটা ক্লিক ইভেন্ট লিখলাম, যে ক্লিক ইভেন্ট যদি হয় তাহলে তুমি একটা ভ্যালিডেশন চেক করো। যদি ভ্যালিডেশনটা ফাংশনটাকে কল করলাম, যদি এটা ট্রু হয় তাহলে তুমি ডাটাটা কন্ট্রোলারের কাছে সেন্ড করো। সো সে কী করলো? আমার ইনপুট ফিল্ডগুলোকে নিয়ে একটা অ্যারে তৈরি করলো, ঠিক আছে। এটা হচ্ছে অবজেক্ট অ্যারে তৈরি হলো। সে অবজেক্ট অ্যারেটাকে কী করলো? আমরা যখন পাঠাইছি ডট অ্যাজাক্স মেথড দিয়ে, তখন এটাকে একটা জ্যাসন অ্যারেতে কনভার্ট করে নিল। আমরা তো শুধুমাত্র জ্যাসন দিয়ে কমিউনিকেশন করব, ঠিক আছে। সো সে অ্যাজাক্স মেথডের মধ্যে কি আছে? টাইপ, আমি কি টাইপের রিকোয়েস্ট পাঠাচ্ছি? আমি পোস্ট টাইপের রিকোয়েস্ট পাঠাচ্ছি। ইউআরএল মানে হচ্ছে আমি কোন ইউআরএল প্যাটার্নে রিকোয়েস্টটাকে পাঠাচ্ছি, সেই ইউআরএল প্যাটার্ন ধরেই কন্ট্রোলার এই রিকোয়েস্টটা ক্যাচ করবে। বুঝা গেছে? কন্ট্রোলার দেখবে যে সেভ এমপ্লয়ি মানে কি, তখন তো সে সেভ এমপ্লয়ি মানে খুঁজে পাবে যে কী জিনিস। তারপরে আমি ডাটাটাকে ডেটা প্যারামিটার দিয়ে আমি ডেটা পাঠাচ্ছি। কি পাঠাচ্ছি? একটা ডেটা জেসন অবজেক্ট পাঠাচ্ছি। ফার্স্ট একটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে একটা অবজেক্ট অ্যারে আর কি, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের অবজেক্ট অ্যারে।
সেটাকে আমরা জ্যাসনে কনভার্ট করে নিয়েছি। সেটার জ্যাসনে কনভার্টের ফাংশন হচ্ছে json.stringify। হ্যাঁ, তারপর এগুলো হচ্ছে বাই ডিফল্ট আমাদের স্প্রিংয়ে এই জিনিসগুলো ছাড়া সাপোর্ট করানো অনেক টাফ। তো অ্যাপ্লিকেশন আমরা জেসন টাইপ এবং ক্যারেক্টার সেট UTF-8, কারণ এখানে এনকোডিং অনেক জিনিসপত্র থাকতে পারে, এই কারণে এই জিনিসগুলো আমরা ইউজ করি। অনেক রকম ক্যারেক্টার সেট ইউজ করার অপশন আছে, তো আমরা পপুলার হচ্ছে UTF-8। তারপর হচ্ছে এগুলো আসলে এনকোডিং সিস্টেম, সিকিউরিটির জন্য অনেক রকমের অ্যালগোরিদম আছে। তো ও এই অ্যালগোরিদমটাকে ইউজ করে। তারপর হচ্ছে সাকসেস ইভেন্ট, যে আমার ডেটাটা যখন কন্ট্রোলার সাকসেসফুলি একটা রিপ্লাই দিবে সবগুলো প্রসেস করার পরে, সেই সাকসেস ইভেন্টটা আমি এর ভিতরে দিছি সাকসেস ফাংশনের মধ্যে। আর এরর মেসেজ সে থ্রো করলে আমি এরর হ্যান্ডেলিংটা এখানে করলাম। আমার ভিউ পেজের কাজ শেষ, ঠিক আছে। এখন আমরা যাচ্ছি কোথায়, কন্ট্রোলারের মধ্যে যাচ্ছি। এই যে কন্ট্রোলারে গেলাম, কন্ট্রোলারে গিয়ে আমরা কি করছি, অ্যাম্পলি কন্ট্রোলারের মধ্যে রিকোয়েস্টটা যেহেতু আমরা জানি কোথায় গেছে, তাই এখানে যে এমপ্লয়ি দিয়ে আমি সেভ এমপ্লয়ি দিয়ে একটা রিকোয়েস্ট পাঠাইছি, সেভ এমপ্লয়ি রিকোয়েস্ট আসলো। এখন এমপ্লয়ি কন্ট্রোলারের মধ্যে সেভ এমপ্লয়ি সে যখন পাইলো যে এই রিকোয়েস্টটা হ্যান্ডেল করতেছে এই মেথডের এগেনস্টে, সে সেই মেথডে ঢুকলো সেভ এমপ্লয়ি। সে কী করলো, একটা রিকোয়েস্ট বডি অ্যানোটেশন দিয়ে রিকোয়েস্টটাকে প্যারামিটারটাকে রিসিভ করলো। প্যারামিটারটাকে কীভাবে রিসিভ করলো, সে এমপ্লয়ি অবজেক্ট আকারে রিসিভ করলো এবং সেটার একটা নাম দিয়ে রাখলো এমপ্লয়ি, বুঝে গেছে। এখন আমরা কি করলাম, এই এমপ্লয়ি নামে এমপ্লয়ি টাইপের একটা অবজেক্ট সে রিসিভ করলো, করে দেন হচ্ছে সে সেভ করবে। সেভ করার জন্য আমরা কি করছি, সার্ভিসের ভিতরে আমাদের একটা ফাংশন লেখা আছে সেভ এমপ্লয়ি, একটা মেথড লেখা আছে। সে সেভ এমপ্লয়ি মেথডের মধ্যে আমি জাস্ট এমপ্লয়িটাকে পাস করে দিলাম, আমার কন্ট্রোলারের কাজ শেষ। এখন সার্ভিস লেয়ার কি করবে, সার্ভিস লেয়ারের কাজ আমরা সার্ভিস লেয়ারে গিয়ে দেখবো, যাই। আচ্ছা, তারপরে কি হচ্ছে, যদি সাকসেসফুলি এই মেথডটা কাজ করে দেন সে সাকসেসফুলি একটা স্ট্রিং রিটার্ন করবে। সে কি রিটার্ন করলো, স্ট্রিং। সেই স্ট্রিংটাকে আমরা কি করছি, একটা জেসন রেসপন্স বডি হিসাবে এটাকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে রেসপন্স বডি যে অ্যানোটেশন আছে, সেই অ্যানোটেশনটা মানে হচ্ছে যে এটা একটা জেসন রেসপন্স বডি আকারে রিকোয়েস্টটা সাবমিট হবে। আর রেসপন্সটা সাবমিট হবে কার কাছে, এই যে আমার জেএসপি পেজে এই যে সাকসেসের কাছে। আচ্ছা, তাহলে এখন আমরা সার্ভিসে যাই। সার্ভিস এমপ্লয়ি সার্ভিসের মধ্যে আমাদের কি আছে, সেভ এমপ্লয়ি। সেভ এমপ্লয়ি একটা মেথড আছে, সে কি করতেছে, সে আমার ইনপুট আকারে একটা এমপ্লয়ি অবজেক্ট নেয়। আমি তো সেই জন্যই এখান থেকে এমপ্লয়ি অবজেক্ট পাঠাই দিচ্ছি, বুঝে গেছে। সেটাকে নিয়ে কি করছে, সেটাকে নিয়ে ডাওয়ে সেভ এমপ্লয়ির কাছে পাঠাই দিছে। আমরা এবার ডাওয়ে যাই, এমপ্লয়ি ডাও সেভ এমপ্লয়ি। সে কী করলো, সে এমপ্লয়ি রিসিভ করে সেশন ডট সেভের ভিতরে এমপ্লয়িটা দিয়ে দিছে এবং সে সেভ করে নিয়ে নিছে। যদি কোনো এক্সেপশন হয় সে অটোমেটিক্যালি এক্সেপশন থ্রো করবে। আর যদি আমরা নিজেরা কাস্টম এক্সেপশন দিতে চাই তাহলে আমরা সেই এক্সেপশন কাস্টমার দিতে পারবো। ক্লিয়ার? তো এই এত সহজ জিনিসটা আমাদের বুঝতে আর কি সমস্যা, আমি তো সেটাই বুঝতেছি। এখন তোমরা কি করবা, তোমরা তাহলে প্রবলেমটাই বুঝো নাই যে কি প্রবলেম দিছি। তোমরা দুইটা স্ক্রিন করতে পারো, একটা স্ক্রিন করতে পারো। এখন তোমার দুইটা করলে তোমাদের লাভ, যে তোমরা যদি গ্রেড পয়েন্ট কনফিগারেশনের জন্য একটা ফর্ম বানাও, কারণ তোমাদের তো সব কিছু করাই লাগতেছে। ডাটাবেস টেবিলও বানানো লাগতেছে, তারপরে মডেল ক্লাসও বানানো, এন্টিটি ক্লাসও বানানো লাগতেছে, তারপরে কন্ট্রোলার বানানো লাগতেছে, সার্ভিস দাও সবই তো বানানো লাগতেছে। শুধু কি বানানো লাগে না, একটা এক্সট্রা জেএসপি পেজ বানাতে হয় যাতে ডাটা সেভ করার জন্য আমরা একটা ইস্যু করতে পারি, বুঝে গেছে। আর আমরা কি করব, স্টুডেন্টদের যখন মার্কস এন্ট্রি করবো সেম প্রসেসে একটা মার্কস সেভ হবে। সে যখন রিট্রাইভ করবে তখন একটু মেকানিজম আছে কীভাবে দুইটা টেবিলের থেকে মার্চ করে আমি একটা রেজাল্ট সেট দিতে পারি। সেইটুকু যদি শিখে যাও, টোটাল সারা জীবনে সফটওয়্যারে এতটুকুই কাজ। মাল্টিপল টেবিল হ্যান্ডেল করা, ডাটা সেভ করা, একসাথে মাল্টিপল টেবিল ডাটা সেভ করা, সবই করবা।
একটার পর একটা। এখন কি করতেছো, জাস্ট একটা সিঙ্গেল টেবিলের ডাটা সেভ করে মাল্টিপল জায়গা থেকে দেখাচ্ছ। সামনে কি করবা, আর একটা প্রজেক্ট দিব, এখানে মাল্টিপল টেবিলে সেভ করে দেন একটা রেজাল্ট সেকেন্ডে শো করবে। তাহলেই তোমাদের যত রকমের রিকোয়ারমেন্টস এর ভিতরে কভার হয়ে যাবে। তারপরে হচ্ছে হয়তো কোনো একটা বিশাল বড় ফর্ম বানাবা, কোনো ছোট ফর্ম বানাবা, কিন্তু কাজে কি, এগুলো শেষ হলে দেন আমরা আপডেটের কাজ করবো। সেম প্রসেস, আপডেটের জন্য আপডেট মেথড আছে। আপডেটের সময় আমাদের চেক করে দেখতে হয় এক্সিস্টিং রেকর্ড আছে কিনা, যদি থাকে তাহলে সেভ আপডেট করো, আর না থাকলে নতুন করে ইনসার্ট করো। সেই ক্ষেত্রে আমাদের সেভ করার আগে একটা চেকিং দিতে হবে যে রেকর্ড আছে কিনা আগে খুঁজো, যদি পাও তাহলে ওটার উপরে আপডেট করো, যদি না পাও তাহলে সেভ করো। এরকম কিছু কন্ডিশন বসাইতে হবে না? তো ওই কন্ডিশনগুলো আমরা আস্তে আস্তে শিখে যাবো। এখন কত হচ্ছে, তোমরা এতটুকু না করলে আর আমি আগে দিতে পারতেছি না। নেক্সট ক্লাসে না পাইলে তার ক্লাস বন্ধ কিন্তু, কারণ এটা খুব সহজ একটা কাজ। তোমরা অ্যাটলিস্ট ডাটাবেসে সেভ করা পর্যন্ত করো। তুমি যদি রিট্রেভ করে পুরোটা না আনতে পারো সেটা আমি দেখে দিতে পারি, সেভই যদি না করতে পারো তাহলে তো সমস্যা। নেক্সট ক্লাস তো আমাদের কালকে রবিবার, কালকে হ্যাঁ হ্যাঁ মঙ্গলবারে নিতে পারবে। স্যার শো এমপ্লয়ি বাই আইডিতে যে ডিটেস্ট ক্রাইটেরিয়া আর ক্রাইটেরিয়া, অনেক জায়গায় সার্চ দিলে ক্রাইটেরিয়া দিয়ে করে, ক্রাইটেরিয়া দিয়েও কি আমরা করতে পারবো এটা? আমরা তো ক্রাইটেরিয়া দিয়ে করছি। আগে যে ক্রাইটেরিয়া ছিল ওটার আপডেট করে এখন হচ্ছে ডিটাচ ক্রাইটেরিয়া হয়েছে। আগেরটা অবসলিউট হয়ে গেছে। ওরা অন ফিউচার ভার্সনগুলোতে আর ওই ক্রাইটেরিয়া রাখবে না। ওরা কি করছে, ইনহেরিট করছে ওইটাকে আর একটু আপডেট করে ডিটাচ ক্রাইটেরিয়া বানাইছে। স্যার মাইএসকিউএল এই ক্লাসটা কি করে ফেলছে? হ্যাঁ, ডুপ্লিকেট করে ফেলছে মাইএসকিউএল কি ক্লাসটা কি ডুপ্লিকেট করে ফেলছে, চেঞ্জ করে ফেলছে কোনো কিছু তাই যাই না তো, ক্লাস করছিলাম তো। প্রতিনিয়ত ওরা আপডেট করতে থাকে, কিছু চেঞ্জ আসে। যেমন হাইবারনেটের যে ক্রাইটেরিয়া ফাংশন আছে, তুমি যদি ক্রাইটেরিয়া দাও ওরাই সাজেস্ট করবে তুমি ক্রাইটেরিয়া ইউজ করো না, এটা ডেপ্রিকেটেড। ওরা ডুপ্লিকেটেড দেখে হ্যাঁ ডেপ্রিকেটেড দেখায়, ওরা হচ্ছে ডিটাচ ক্রাইটেরিয়া এখন সাজেস্ট তো করবে। এইভাবে ক্রস দেখাচ্ছে, হ্যাঁ। কাজ করবে ক্রস দেখাবে, আবার 2-3 ভার্সন করার কাজ করবে না। ও ওয়ার্নিং দিচ্ছে যে এগুলো সব ডেপ্রিকেটেড হয়ে গেছে, তোমরা আপডেট করে নাও, কারণ এগুলো ফিচার ভার্সনগুলো তার কাজ করবে না। ক্লিয়ার? এখন এইটুকু কাজ করো, এখনই বসে বসে করো, এটা ক্লাসের মধ্যে শেষ করে দাও। রেকর্ডিং আর করার দরকার আছে? রেকর্ডিং আর করার দরকার আছে? মাথার রেকর্ডিং, বড় রেকর্ডিং, এইসব রেকর্ডিং দিয়ে আসলে এখন কি করতে হয়, এই যে স্টপ দিলে স্টপ, কন্ট্রোল এই যে স্টপ বাটনে ক্লিক করলে হবে না,